Hello friends, welcome to our YouTube channel WBPSC GS 101। তো এখানে কিন্তু আমরা চারজন এডুকেটরকে পাবো এই প্ল্যাটফর্মে, এবং এখানে যে দুটো মেন সাবজেক্ট আমাদের কিন্তু রাখা হয়েছে, যেখানে তোমরা হিস্ট্রি এবং পলিটিকে দেখতে পাবে। দুই সাবজেক্ট, দুটো ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমরা জানো যে আমাদের কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং আমরা চারজন এডুকেটর এই দুটো সাবজেক্টের জন্য রয়েছি। যেখানে হিস্ট্রির জন্য রয়েছি আমি এবং দেবাশিস সাহা স্যার, রমিলা মজুমদার এবং দেবাশিস সাহা স্যার, এবং পলিটির জন্য রয়েছেন কিন্তু অরিজিৎ বাসু চৌধুরী স্যার এবং রাহুল চক্রবর্তী স্যার। তো তোমরা প্রত্যেকে কিন্তু, এবং এখান থেকে তোমরা রেগুলার এই দুটো সাবজেক্টের ওপরে কিন্তু ভিডিও পাবে, ফ্রি ভিডিও পাবে, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্প হবে, তোমরা বেনিফিট পাবে। তো তোমাদের প্রত্যেকে কিন্তু অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করো, ঠিক আছে, যে নোটিফিকেশানের জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলকে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। যদি কিছু না বুঝতে পারো বা বোঝার কিছু দরকার হয় তো অবশ্যই জানিও কোর্স সম্পর্কে, লেসন সম্পর্কে। আর প্রত্যেকে কিন্তু আনএকাডেমি তোমরা প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করো। আর প্রতিদিন কিন্তু এখান থেকে তোমরা অনেক ফ্রি ভিডিও পাবে, লাইভ ভিডিও পাবে কি, এবং তাছাড়াও কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা কিন্তু এই কোর্সে মানে ফ্রি কোর্স দেখার পর তোমরা সাবস্ক্রিপশন কোর্সে কিন্তু জয়েন করতে পারো। তোমাদের কেমন লাগছে, কেমন ক্লাস এখানে করানো হয় তার একটা ডেমো তোমাদের দেওয়া হয়, এবং প্রত্যেকটা সেশন কিন্তু তোমরা অনেক হেল্প পাবে, অনেক প্রশ্ন আলোচনা করা হয়। তো প্রত্যেকে জয়েন করে নিও। এভরিডে আমার ক্লাস থাকে 10টা থেকে 11টা, 7:30 থেকে 8:30। আর অবশ্যই কিন্তু এই রেফারেল কোডটা ইউজ করো যদি সাবস্ক্রিপশন কোর্সে যখন তোমরা জয়েন করবে, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে, আর এবং তার জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। তো আজকে আমরা আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে রিভল্ট অফ 1857। খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা জানো যে আমাদের খুব কমন চ্যাপ্টার, এখান থেকে আমাদের অনেক প্রশ্ন থাকে, কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সাথে। তো রিভল্ট অফ 1857 পড়ার আগে আমাদের মনে রাখতে হবে তিনটে স্টেজ, যে 1717, 1757, 1765। এই তিনটে স্টেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1777-এ 1717-তে আমাদের ফারমান জারি ফারুকশিয়ারে, 1757-তে পলাশির যুদ্ধ, 1765-তে আমাদের বক্সারের যুদ্ধ, এবং দেওয়ালি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেখানে ফাইনালি আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেটা, যাকে আমরা বলি ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, যেখান থেকে আমরা দেখতে পাই যে রেভিনিউ সিস্টেম পুরোপুরি কন্ট্রোল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু এখানে রুলার হচ্ছে পাপেট রুলার, যেখানে কোম্পানি যা বলবে সেই কথা শুনে নবাব চলবে, ঠিক আছে। আর 1765-তে পার্মানেন্টভাবে তোমরা সবাই জানো যে এলাহাবাদের চুক্তি অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটি অফ এলাহাবাদ অনুযায়ী কিন্তু শাহ আলম টু কিন্তু দিওয়ানি বাংলা বিহার উড়িষ্যা পার্মানেন্ট দেয়। তো এখানে রিভোল্ট অফ 1857 করার আগে এটা তো ব্রিটিশদের দিক গেল। আমরা দেখতে পাচ্ছি যে সেই বহু বছর ধরে 57-র পর থেকে একদম 1857, তো এই সময় আমরা অনেক পিজেন্ট মুভমেন্ট দেখি, আমরা ট্রাইবাল মুভমেন্ট দেখি, এবং সব থেকে বড় কথা যেটা, এই রিভোল্ট 1857 রিভোল্টকে আমরা কি বলি সিপাহীদের বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ কেন? কারণ প্রথম যে আন্দোলন যেটা করে সেটা হচ্ছে ব্রিটিশ আর্মি থেকে। আমরা জানি 1857 বহুদিন আগে 1806-তে প্রথম ভেলোর মিউটিনি, যেখানে কিছু ধর্মীয় চিহ্ন নিয়ে, হিন্দু এবং মুসলিমের যে চিহ্ন নিয়ে, যে গোঁফ রাখা, ঠিক আছে, মাথায় ধর্মীয় সাইন দেওয়া, যেটা গোপদারি রাখা, ধর্মীয় সাইন, তিলক কাটা, ঠিক আছে, এগুলো রাখা যাবে না আর্মিতে থাকতে। তো এটা নিয়ে আমরা প্রথম দেখেছি যে একটা অ্যাজিটেশন শুরু হয়, যেটা ভেলোর মিউটিনির নামে আমরা জানি। এবং দ্বিতীয় আমরা জানি যে ব্যারাকপুরের সিপোই মিউটিনি নেক্সট, এবং 8 এপ্রিল 1857-তে কিন্তু আমরা কি দেখতে পাই, 1857-তে 8 এপ্রিল মঙ্গল পাণ্ডে হ্যাংড হন, এবং উনি ছিলেন প্রথম শহীদ। কিন্তু এই যে আমরা বলছি ব্যারাকপুর মিউটিনি, যেটা 1824 সালে হয়, আমি কিন্তু মঙ্গল পাণ্ডের ব্যারাকপুর মিউটিনি বলছি না, মানে 34th ইনফ্যান্ট্রি কথা বলছি না, আমি বলছি যে 1824-এ ব্যারাকপুর সিপোই মিউটিনি হয়। কি পারপাসে হয় ব্যারাকপুর সিপোই মিউটিনি? পারপাস হচ্ছে আমাদের যখন ইঙ্গো বার্মা যুদ্ধ, ঠিক আছে, এবং ইঙ্গো শীত যুদ্ধ, তো সেই সময় কি যে সমুদ্রে পাড়ি দেওয়া। তোমরা জানো যে তৎকালীন সময় আমাদের হাই রিলিজিয়াস গ্রুপ, যারা হায়ার কাস্ট, তারাই কিন্তু ব্রিটিশ আর্মিতে ছিল হিন্দুদের মধ্যে, এবং তাদের কিন্তু সমুদ্র পাড়ি দেওয়া তাদের কাছে পাপ ছিল, কারণ তারা সমাজ তাদেরকে এক ঘরে করে দিত, ঠিক আছে।
যেমন আমরা রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, এদের প্রত্যেকে আমরা কি হিসাবে জানি? কালা পাহাড় হিসাবে তাদেরকে বলা হয় এই কারণে। তো এবার বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এই 1857 রিভোল্ট থেকে যে প্রশ্ন কি আসতে পারে, এটা আমাদের যে কোনো একটা টপিকের প্রশ্ন কি আসতে পারে। প্রথমত লিডারশিপ থেকে প্রশ্ন, ব্রিটিশ কমান্ডার কোন কোন এলাকাতে কোন কোন কমান্ডার ছিলেন, এটা একটা প্রশ্ন হতে পারে। আন্দোলন প্রথম কোথা থেকে শুরু হয়, কিভাবে ছড়িয়ে পড়ে ক্রোনোলজিক্যালি, এটা দিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে। আর তোমাদের প্রশ্ন দিতে পারে যে কারণগুলো নিয়ে, পলিটিক্যাল কজ কি, মিলিটারি কজ কি, ইকোনমিক কজ কি, এগুলো নিয়ে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইন 1857 a revolt broke out northern and central India, nearly swept away British rule। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিউটিনি অফ দ্য সিপোইস বলা হয়। এখানে কাদের, কোন কোন গোষ্ঠীর, আমি এখানে বলে দিয়েছি যে তোমাদের অনেক সময় প্রশ্ন দেয় যে কোন কোন গোষ্ঠী আন্দোলনে নামে বা আন্দোলন করে, কোন কোন গোষ্ঠী ইনভলভ ছিল। তো নাম্বার 1 মিউটিনি অফ দ্য সিপোইস, মিলিয়নস অফ পিজেন্টস, আর্টিসানস, এরা প্রত্যেকে। এবং আমি যদি বলি যে মেন লিডার কারা ছিলেন, রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপি, নানা সাহেব, বাহাদুর শাহ জাফর, বেগম হজরত মহল, কুনওয়ার সিং, ঠিক আছে, এদের নাম কিন্তু আমরা পাবো। এবং তোমাদের মানে সারি ধরে তোমাদের প্রত্যেকটা এলাকা কোথা থেকে কি লিডারশিপ, এটা কিন্তু জানতে হবে। তো এখানে ইমিডিয়েট তোমাদের এরকম দেয় যে একটা 4টে অপশন দিল, তার মধ্যে তোমায় বললে এটা কি ধরনের কজ। এটা পলিটিক্যাল কজের মধ্যে তোমাকে বলতে পারে যে পলিটিক্যাল কজের মধ্যে 4টের মধ্যে কোন অপশনটা তুমি নিতে পারবে, বা ইমিডিয়েট কজের মধ্যে 4টে অপশনের মধ্যে কোন অপশনটা তুমি নিতে পারবে। তো দেখো এখানে আমরা প্রত্যেকটা কজ সম্পর্কে আলোচনা করব। তো ইমিডিয়েট কজ অফ রিভোল্ট, আন্দোলন শুরু হয় ঠিক কোন ঘটনা, কোন আন্দোলনের পর আমরা দেখেছি। এর জন্য তোমাকে জানতে হবে যে 12th ইনফ্যান্ট্রি আর্মি, 12th ইনফ্যান্ট্রি এবং 34th ইনফ্যান্ট্রি এবং 3rd ক্যাভলারি। আচ্ছা, ইনফ্যান্ট্রি কথাটার মানে কি? ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাচারী সৈনিক, আর ক্যাভলারি মানে কি? অশ্বারোহী, ঠিক আছে। তো এখানে 2nd ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি 57 বেহরামপুর থেকে বলা হয় এই সিপাহীদের আন্দোলন প্রথম শুরু হয়। এবং 34th ইনফ্যান্ট্রি এবং কি দিয়ে শুরু হয়? এনফিল্ড রাইফেল তারা ব্যবহার করবে না। 34th ইনফ্যান্ট্রি ব্যারাকপুর, আচ্ছা বেহরামপুর কোথায়? ওড়িশা, ব্যারাকপুর। সেখান থেকে কি হলো না কার্তুজ ব্যবহার করবে না। কার্তুজ কেন ব্যবহার করবে না আমি একটা পিকচার রেখেছি, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আর রাইফেলও ইউজ করবে না। আর 3rd ক্যাভেলারি থেকে, যেটা আমাদের 10th মে মিরাট থেকে শুরু হয় 1857। কেন বলা হয় যে আমরা যখন দেখতে পাচ্ছি যে 2nd ফেব্রুয়ারি 57, এখানে দেখতে পাচ্ছি আমরা এপ্রিল 29th মার্চ 1857, আবার ক্যাভেলারি 10th মে। তাহলে আমরা কেন 2nd ফেব্রুয়ারিকে ধরি না, কেন আমরা 10th মে কি আন্দোলনের শুরু ধরি? তার কারণ কি? তার কারণ আর কিছু না, তার কারণ হলো এই যে 3rd ক্যাভেলারি যারা, তারা আন্দোলন করবে, কিন্তু তারা লিডার হিসাবে কাকে বেছে নেন? ব্রিটিশ আর্মির বাইরে বাহাদুর শাহকে। তো সেটা কি হলো, আন্দোলন যেটা সিপাহীদের মধ্যে ছিল সেখান থেকে এখন কি অন্য সেকশনে গেল, এবং সেখান থেকে ধীরে ধীরে সেটা জেনারেল পিপল সবার আন্দোলন হয়ে দাঁড়ালো। তো সেই জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো ইমিডিয়েট কজ অফ দ্য রিভোল্ট যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে হবে এনফিল্ড রাইফেল। Introduced in the army. Its cartouche had a greased paper cover whose end had to beaten before the cartouche was loaded into rifle. মানে কি বলেছে, যখন রাইফেলে ঢোকানো হবে কার্তুজটা, তার আগে তোমাকে মুখ দিয়ে কাটতে হবে। তার মানে তুমি কি করছো? মুখ দিয়ে কাটা মানে তুমি তোমার ধর্ম, গরু এবং শুকরের চর্বি, রিলিজিয়াস কজ হয়ে যাচ্ছে, তার সাথে কিন্তু ইমিডিয়েট কজও আছে। একদম
শুরুতে। তো এবার বিষয়টা হচ্ছে এখানে তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট, কোথাও কোন কোন জায়গায় কে কে লিডার ছিল। আর একটা কথা, তোমাদের কিন্তু এখানে ক্লাস টাইম মানে আনএকাডেমি স্পেশাল ক্লাস টাইম তোমাদের দেওয়া থাকে, প্রত্যেকে দেখবে। আর এখানে কিন্তু কোড পার্টটাও দেওয়া থাকে, প্রত্যেকে কিন্তু দেখবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে এলাকাগুলো দেখতে পাচ্ছি, যে প্লেস আমরা দেখতে পাচ্ছি এবং লিড আমরা কারা কারা লিডার রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার বিষয়টা হচ্ছে যে কারা কারা লিডার, কোন জায়গা থেকে তারা লিড করেছেন এবং স্ট্রং সেন্টার রিভোল্টের কোনটা, কানপুর, লখনৌ, ঝাঁসি, আরাম, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা যখন বলছিলাম যে কেন এনফিল্ড রাইফেল মানে রাগের কারণ কেন, তার কারণ হচ্ছে এই যে বলছি যে আমাদের গরু এবং শূকরের চর্বি দিয়ে যে কার্তুজ তৈরি, সেটা একটা তাদের কি ধর্মের ওপর একটা আঘাত আসছে, ঠিক আছে। হিন্দুদের কাছে গরু এবং শূকর হচ্ছে মুসলিমদের কাছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এইভাবে মুখে ছুঁয়ে কিন্তু তোমাকে কার্তুজটা কেটে তোমাকে এখানে তারপরে ঢোকাতে হবে রাইফেলে। This grease was in some instance composed of beef and pig fat, ঠিক আছে, গরু এবং শূকরের চর্বি। The Sippo is Hindu as well as Muslim were in rank as the use of the greased cartouche would endanger their religion. তার মানে এই যে কার্তুজ, তোমাদের এইভাবেও প্রশ্ন দিতে পারে যে এই যে কার্তুজ ইউজকে আমরা কি ধরনের কারণ বলতে পারি, ইমিডিয়েট কজও বলতে পারি, আবার রিলিজিয়াস কজও কিন্তু বলতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এখানে নেক্সট আমরা পড়বো যে ইকোনমিক কজ যদি বলা হয়, তাহলে বুঝতেই পারছো আমি যখন থেকে পলাশির যুদ্ধ বা 1757 যে সময়টা আমি বললাম যে যুদ্ধে জয়ী হন এবং সেখান থেকে আমরা কি ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন ফর্ম দেখা যায়। তো এখানে ইকোনমিক কজ কি কি ছিল, ডিস্ট্রাকশন অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার, নাম্বার 1 ডিস্ট্রাকশন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। পার্মানেন্ট সেটেলমেন্ট, কেন ডিস্ট্রাকশন অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার বলেছে, কেন ইন্ডিয়ান এগ্রিকালচার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণ হচ্ছে ব্রিটিশ ট্রেডারদের জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেডারদের জন্য যেটা ছিল যে বিনা শুল্কে তুমি আদান প্রদান করছো, যেখানে দেশীয় শিল্পপতি যারা তারা কি করছে, তাদের আদান করতে গেলে তাদেরকে শুল্ক দিতে হচ্ছে, তার জন্য কি প্রাইস ইনক্রিজ করছে তাদের প্রোডাক্টের। আর ব্রিটিশদের প্রোডাক্ট হচ্ছে কম দামে তারা দিতে পারছে, যেহেতু তাদের কোনো ট্যাক্স লাগছে না, তাদের কোনো শুল্ক দিতে হচ্ছে না। এর ফলে কি হলো, এর ফলে ইন্ডিয়ান আমরা দেখতে পাই যেমন হ্যান্ডিক্রাফট, ঠিক আছে, ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এগ্রিকালচার ডিস্ট্রাকশন কেন বলেছে, কারণ একটা সময় দেখা যায় যে এই যে রেভিনিউ সিস্টেম, ঠিক আছে, হাই রেভিনিউ সিস্টেম, তারপরে ধরো নীল চাষ, ইন্ডিগো 1770 থেকে শুরু হয়, 1770 থেকে নীল চাষ বাংলায় শুরু হয়েছে। নীল চাষ তুমি যে জমিতে করবে সেখানে কিন্তু তোমাদের অন্য প্রোডাকশন কিন্তু হবে না, ম্যাক্সিমাম ফোকাস করা হতো অর্থকরী ফসলগুলোর উপর, যেমন কটন, জুট, ইন্ডিগো, ঠিক আছে, এই ধরনের ফসলগুলোর উপরে কিন্তু ফোকাস করা হতো। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বললাম যে বিজনেস মানে যেটা হ্যান্ডিক্রাফট, যেটা ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট, সেটাও কিন্তু ধ্বংস হয় এভাবে। পার্মানেন্ট সেটেলমেন্টের ফলে তোমরা জানো যে আমরা 3টে সেকশন দেখি, একটা দেখি আমরা জমিদার, একটা পক্ষকে আমরা দেখি যেটাকে আমরা কি বলবো, একটা পক্ষকে আমরা কি দেখবো, একটা পক্ষকে আমরা দেখবো যে ইয়েমেন ফার্মার। ইয়েমেন ফার্মার মানে হচ্ছে যাদের জমি জমা আছে নিজস্ব। আরেকজনকে আমরা দেখবো হচ্ছে ভাগ চাষি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট হচ্ছে রিসেন্টমেন্ট অ্যামং জমিদার্স এবং হেভি ট্যাক্সেশন রেট, এটা তো এই সবই বললাম, হেভি ট্যাক্সেশন রেট এবং ডিস্ট্রাকশন ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি বললাম, এবং প্রোটেকশনিস্ট পলিসি। এই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ইকোনমিক কজ হিসাবে 1857 জন্য। সোশিও পলিটিক্যাল কজ কি, সোশিও পলিটিক্যাল কজের মধ্যে দ্য কমন পিপল ওয়ার হার্ড হিট বাই দ্য prevalence of corruption at the local lower level of administration. The police and petty officials and lower court were notoriously corrupt.
মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পুলিশ থেকে শুরু করে কোম্পানির ম্যাক্সিমাম অফিসিয়ালস এরা হচ্ছে প্রত্যেকে করাপশন লেভেল, হাই করাপশন লেভেল। আমরা ক্লাইভের টাইমে দেখতে পাই রিলিজিয়াস প্রিচার, পণ্ডিত, মৌলবী হু ফেল্ট দ্যাট দেয়ার এন্টায়ার ফিউচার ওয়াজ থ্রেটেন্ড। তার কারণ প্রথমত ক্রিশ্চিয়ান মিশনারিদের একটা প্রভাব আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই করাপশন কোম্পানি, এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্য অ্যানেক্সেশন অফ দ্য আবাদ 1856-তে। আবাদকে কেন করা হয় 1856-তে, কেন দখল করা হয় 1856-তে? তার কারণ হচ্ছে একদম আমরা বলি দেখো শেষ যখন আমরা ডক্ট্রিন ল্যাবস, তো ডক্ট্রিন ল্যাবস কিন্তু আমাদের কিভাবে হয়, সাতারা কিভাবে শুরু হয়, 41 থেকে শুরু হয়, সাতারা, জয়পুর, সম্বলপুর, ভগৎ ঝাঁসি, ঠিক আছে, তারপরে আমাদের ঝাঁসি, ঠিক আছে, এইভাবে একদম লাস্টে যে 54-তে নাগপুর। আর আওয়াধ কি করা হয়েছে মিস গভর্নেন্সের জন্য, তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। The annexation of Awadh by Lord Dalhousie in 1856 was widely rescinded in India in general and in Awadh is particular. It created an atmosphere of labeling the Awadh and the company army. Religious cause যদি আমি বলি তাহলে কি হবে? An important role in turning the people against British rule was played by their fear that is endangered their religion. The missionary tried to convert people. Number 1 cause, যেটা নিয়ে বলছিলাম যে তারা ভয় পাচ্ছে মৌলবী এবং যারা পুরোহিত, যে তারা কিন্তু তাদের ভবিষ্যৎ হচ্ছে নিয়ার ফিউচার হচ্ছে থ্রেটেন্ড, এই কথাটা কিন্তু মেনশন হয়েছে। তো যাই হোক, নেক্সট হচ্ছে মেনি ব্রাহ্মণ and Muslims family dependent on the religious activity were aroused to fury and they began to propagate that British were trying to undermine religions of India. ব্রিটিশরা কি চেষ্টা করছে, দমাতে চেষ্টা করছে, যে সমস্ত ধর্ম বা সামাজিক স্ট্রাকচার যেগুলো ছিল সেগুলোকে দমানোর চেষ্টা করছে, এবং কাকে আনার চেষ্টা করছে, তাদের কালচারকে। পলিটিক্যাল কজের মধ্যে তো এটা তো সবাই খুব ইম্পর্টেন্ট, সবার কাছে খুবই আমরা বলতে পারি ইম্পর্টেন্ট। পলিটিক্যাল কজ কি ছিল? নাম্বার 1 ডক্ট্রিন ল্যাপস, যেটা এই কিছুক্ষণ আগে বলছিলাম। মিস গভর্নেন্স অফ দ্য আওয়াধ কিছুক্ষণ আগে বলছিলাম। ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার ইংলিশ টুয়ার্ডস দ্য মুঘল এম্পায়ার as he was told to relinquish the Red Fort, and also they said now on his successor will not accept the legal title Emperor of India. বলা হচ্ছে মুঘলদের আমরা প্রিভিয়াস আমরা 1700 মানে 19th সেঞ্চুরি এবং 18th সেঞ্চুরিতে আমরা কি জানতে পারি? 18th সেঞ্চুরি মানে 1700 প্লাস 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1800 প্লাস। তাহলে এই সময় দেখতে পাচ্ছি ভারতের সম্রাটকে, ভারতবর্ষের সম্রাটকে মুঘলরা। তাহলে বলা হচ্ছে যে এখানে যে মুঘলদের আর এম্পায়ার অফ ইন্ডিয়া বলা হবে না, এটা আমরা বলতে পারি একটা পলিটিক্যাল কজ। পেনশন ওয়াজ সার্টেন রুলার, পেনশনগুলোকে স্টপ করে দিয়েছে, যাদেরকে বলা হয়েছিল, কথা দেওয়া হয়েছিল পেনশন দেওয়া হবে, তাদের এই এরিয়াগুলো তাদের অন্তর্ভুক্ত হবে, যেটা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে বলা হয়েছিল, ঠিক আছে। তো সেই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের যে পেনশন, সেই পেনশন দেখা যাচ্ছে কি একটা সময়ের পর সবার স্টপ করে দিয়েছে, তো তাদের আয় বন্ধ হয়ে গেছে, যে কথা তারা দিয়েছিল সেই কথা তারা রাখছে না। তাহলে এটা হবে আমাদের পলিটিক্যাল কজ। এবং মিলিটারি কজ, যদি মিলিটারি কজ বলা হয় তাহলে কি হবে? মিলিটারি কজ বললে বলা হবে রেস্ট্রিকশন অন ওয়্যারিং কাস্ট স্পেসিফিক ক্লোদিং অ্যান্ড আইটেম। এটা দিয়ে আমাদের ভেলোর মিউটিনির কথা আমরা বলেছিলাম, যেখানে যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের হচ্ছে গোপ আর দাড়ি, আর হিন্দুদের হচ্ছে তিলক এবং মাথায় ধর্মীয় সাইন দেওয়ার টুপি পরা। তো এখানে কিন্তু আবার আমরা পরবর্তীকালে যেটা দেখতে পাই, ফর এক্সাম্পল টার্বান অফ দ্য, যেটা আমাদের শিখদের মাথায় যে পাগড়ি, এগুলো কিন্তু যেটা রেস্ট্রিকশন করা, যে আর্মিতে থাকলে এগুলো ব্যবহার করা যাবে না। ফোর্স টু ট্রাভেল ওভারসিজ,
যেখানে আমরা জানি যে হিন্দু ট্র্যাডিশনে সমুদ্র পাড়ি দেওয়া তৎকালীন সময় কিন্তু সমাজচ্যুত করার সব থেকে বড় পদক্ষেপ ছিল। আনইকুয়াল পে ইন্ডিয়ান সিপাহীদের মধ্যে, যে আমরা বলতে পারি যে যেটাকে আমরা কি বলি, যে পেমেন্ট ইস্যু যেটাকে বলি, যে যে আমাদের যে স্যালারি যেটা পে করা হচ্ছে সেটা ব্রিটিশ অফিসিয়ালসদের একরকম এবং ইন্ডিয়ানদের জন্য একরকম, নেটিভদের জন্য একরকম, তাহলে এটা একটা ডিসক্রিমিনেশন। এটা একটা কারণ। হায়ার পোস্ট এবং যারা উচ্চ শিক্ষিত, বর্ণ বিভেদের জন্য, যে সমস্ত মিডল ক্লাস যারা উচ্চ শিক্ষিত, বর্ণ বিভেদের জন্য তাদেরকে হায়ার পোস্ট দেওয়া হচ্ছে না। তাহলে সমস্ত কিছু একটা কারণ হচ্ছে, তাই জন্যই নাম হচ্ছে মহাবিদ্রোহ। The main trigger point for the revolt by the sepoys was beef coating on the newly Enfield rifle. এটা তো এই কিছুক্ষণ আগে, মানে এটা কত রকম কজ, এটা মিলিটারি কজ যেহেতু মিলিটারিরা যুক্ত ছিল, এটা রিলিজিয়াস কজ যেহেতু বিফ অ্যান্ড পিগ, আর হচ্ছে এটা ইমিডিয়েট কজ যেহেতু এর পরেই 57 আন্দোলন শুরু হয়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে কিন্তু আমাদের যেটুকু আলোচনা এখানে সমাপ্ত হলো, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। দেখো, তোমাদের এখান থেকে কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং যত রকম আমাদের সমালোচনা আছে, যে প্রত্যেক যত হিস্টোরিয়ানস আছে বা বিখ্যাত ব্যক্তিত্ব আছে, তারা তাদের লেখাতে 1857কে কীভাবে প্রেজেন্ট করেছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং আন্দোলনের পরবর্তীকালে এই যে বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ টু, উনি কী হলেন? উনি তো মারা গেলেন, উনি ডিপোর্টেড, ওনাকে পাঠানো হয়েছিল, ওনাকে বন্দি করা হয়েছিল রেঙ্গুনে, এবং উনি মারা যান 1862-তে। তাতিয়া টোপি তো তোমরা সবাই জানো যে তাতিয়া টোপিকে তো আমাদের কি করা হয়, রানী বেগম হজরত মহল এবং নানা সাহেব, এরা দুজনে হচ্ছে নেপালে কিন্তু পলাতক, নেপালের জঙ্গল। আর তাতিয়া টোপিকে কিন্তু বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের হাতে তুলে ধরা হয়। রাজা মানসিং করেন এটা, ঠিক আছে, মানে সেই আকবরদের মানসিং না, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট হচ্ছে যিনি বন্ধুর মতো মিশে ওনাকে আশ্রয় দিয়েছিলেন, এবং ওনার সাথে মানসিংয়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল সিন্ধিয়ার রুলারের, মানে যিনি মারাঠার সিন্ধিয়া, এবং সেই সিন্ধিয়ারা বন্ধু ছিল হচ্ছে ব্রিটিশদের। তো হাতে ধরিয়ে দেয়, ব্রিটিশদের হাতে তুলে দেয় তাতিয়া টোপি। এবং রানী লক্ষ্মীবাই তো ব্যাটেল ফিল্ডেই মারা যান, বীরের মতো মারা যান উনি, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের দিতে পারে, এবং কোন এলাকা থেকে কোন ব্রিটিশ অফিসিয়ালস ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট, কার কি লেখা ছিল। যেমন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেন, আবার ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়া ডিউরিং ইন্ডিপেন্ডেন্স 1800 আমরা বলতে পারি যে 57 থেকে 59 থেকে 60 এরকম একটা বুকস আছে, যেটা কার্ল মার্কসের, ঠিক আছে। তো এগুলো কিন্তু, তারপরে আমাদের আছে কে, এস.এন. সেনের আছে, আর.সি. মজুমদারের আছে। এই প্রত্যেকটা বইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিছু দিয়েছি আবার যখন আমরা সেকেন্ড পার্ট, কারণ এত বড় একটা বিদ্রোহ পুরোটা তো এইটুকু সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব না। তো অবশ্যই কিন্তু যখন নেক্সট টাইম দেব, তো তখন কিন্তু তোমরা দেখে নিও। তো যাই হোক, আজকে এইটুকু পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো করে ক্লাস করো, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো। থ্যাংক ইউ।